আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ভ্যাট সংক্রান্ত লেনদেনের জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই চ্যানেলে নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি, প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। এইখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে 70,000 টাকা, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে এবং ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে এবং সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হয়েছে। তো এই জাতীয় লেনদেনগুলি রয়েছে। তো এই লেনদেনের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে নিট ক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করো। তাহলে আমরা ক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করতে বলেছে। চলো আমরা এই যে ক্রয় আছে, ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে যে টাকাটা হয় তাকে নিট ক্রয় বলা হয়, তার উপরে ভ্যাট কীভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, আমি নিট ক্রয়ের উপর ভ্যাটের পরিমাণ এখানে নির্ণয় করে দেখাবো। ছক এইভাবে অঙ্কন করতে পারি, তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আর উপরে আমি কয়েকটি লেনদেন নিয়ে এসে রেখেছি, যেমন এই যে বাকিতে ক্রয় করা হয়েছে যার মধ্যে ভ্যাট আছে এবং বাকিতে ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 4,000 টাকা। তো আমরা এখন এই প্রথমে ভ্যাট নির্ণয় করার জন্য জানুয়ারি 2 তারিখের বাকিতে যে পণ্য ক্রয় করা হয়েছে ভ্যাট সহ পণ্য ক্রয় 50,000 টাকা লিখব প্রথম ঘরে। এখান থেকে এই যে 25 তারিখে ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে সেটি লিখব বাদ ক্রয় ফেরত এই 4,000 টাকা। তাহলে 50,000 থেকে 4,000 ফেরত দিলে আমাদের থাকবে 46,000 টাকা। এবার আমরা এইটার উপরে ভ্যাট নির্ণয় করব। এটার উপরে কি করব? ভ্যাট নির্ণয় করব। এটার নাম হচ্ছে নিট ক্রয়। তো নিট ক্রয়ের নিচে আমরা ডাবল দাগ দিতে পারি। আমাদের কিন্তু নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেনি, আমাদের বলেছে নিট ক্রয়ের উপরে ভ্যাট নির্ণয় করতে। সেজন্য আমরা ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে নিট ক্রয় পেলাম, এইটার উপরে ভ্যাট ধরব। এখন ভ্যাট বের করার নিয়ম হচ্ছে, ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে 46,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে, কেন এই যে বলেছিল যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তো ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে আমরা জানি এখানে ভ্যাটের পার্সেন্টেজ উল্লেখ না থাকলেও 15% হারে ভ্যাট ধরতে হয়। 1991 সালে জুলাই 1 তারিখ থেকে বাংলাদেশে বিশেষ করে ভ্যাট আইন প্রযোজ্য। ভ্যাট আইন অনুযায়ী পণ্য ক্রয়ের উপরে এবং বিক্রয়ের উপরে 15% ভ্যাট ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ভ্যাট সহ ক্রয় যদি এই নিট ক্রয় যদি 46,000 টাকা হয়, এর উপরে ভ্যাট নির্ণয় করব। কিভাবে লক্ষ্য করি, এই যে ক্রয় ভ্যাট কত টাকা হবে, এই 46,000 টাকা লিখব ইন্টু উপরে 15 নিচে 115, উপরে 15 নিচে 115 দিয়ে যদি হিসেব করি এই 6,000 টাকা হবে। আমরা একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখাচ্ছি আমি। এই যে 46,000 টাকা ইন্টু 15 ভাগ 115, 6,000 টাকা। ওই 6,000 টাকা হচ্ছে আমাদের এই ভ্যাটের পরিমাণ। আমি আবারও বলছি কিভাবে পেলাম, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিয়ে নিট ক্রয় পেয়েছি, সে নিট ক্রয়ের উপরে ভ্যাট ধরবো। নিট ক্রয় ইন্টু 15 ভাগ 115। কেন 115 হলো? 100 টাকা হচ্ছে ক্রয় আর ভ্যাট হচ্ছে 15 টাকা, সমান ভ্যাট সহ ক্রয় হচ্ছে 115 টাকা। সেজন্য এই 115 দিয়ে ভাগ হবে। আর এই অঙ্কে যদি বলতো নিট বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করতে, তাহলে কি করতাম, এই যে বাকিতে বিক্রয় আছে 70,000 টাকা, এখান থেকে এই বিক্রয় ফেরত বা বিয়োগ করতাম 8,000 টাকা। এই 70,000 থেকে 8,000 বিয়োগ করে যা থাকে তার উপরে এইভাবে আমরা ভ্যাট নির্ণয় করতাম, গুণ 15 ভাগ 115। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বারে বলেছিল জাবেদা প্রস্তুত করতে প্রথম 4টি লেনদেনের জাবেদা করতে বলেছিল। প্রথম 4টি লেনদেন, এই যে 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ এবং 25 তারিখ, 4টা লেনদেন আমি দুই দিকে আলাদা আলাদা করে লিখে রাখলাম। বাম দিকে 1 তারিখ এবং 2 তারিখের লেনদেন এবং ডান দিকে 10 তারিখ ও 25 তারিখের লেনদেন। তো এগুলির আমরা এখন জাবেদা করব। প্রথমে আসি 2019 জানুয়ারি 1 তারিখ। লক্ষ্য করি এই যে উপরে
কি কি নিয়ে ব্যবসা শুরু করেছে? নগদ এবং 20,000 টাকার পণ্যদ্রব্য। তো আমরা জানি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট এই 30,000 টাকা, পণ্যদ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট এই 20,000 টাকা, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট এই দুইটা যোগ করে 50,000 টাকা। তারপরে আমরা ব্যাখ্যা লিখব নগদ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। এইখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা 2 তারিখ পড়ব। তো 2 তারিখে বলছে বাকিতে মাল ক্রয় 50,000 টাকা, ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের এইখানে 50,000 টাকার মধ্যে কত টাকা ভ্যাট অন্তর্ভুক্ত আছে সেটাও হিসাবভুক্ত করতে হবে, ক্রয়ের পরিমাণও হিসাবভুক্ত করতে হবে। ভালো করে লক্ষ্য করি, ভ্যাট সহ ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং এই যেহেতু বাকিতে বলেছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে টাকার পরিমাণ এখানে কিভাবে পেলাম, সেজন্য আমি টাকাটা বের করে দেখাচ্ছি। প্রথমত প্রদেয় হিসাবে লিখব এই 50,000 টাকা ক্রেডিট দিকে, আর এই 50,000 টাকার উপরে আমরা কি করব? ভ্যাট নির্ণয় করব। কিভাবে? লক্ষ্য করি, ভ্যাট কত টাকা হবে? ভ্যাট সমান 50,000 ইন্টু উপরে 15 নিচে 115 কত টাকা হয় আমরা একটু হিসেব করে দেখি। আমরা জানি ভ্যাট সহ পণ্য ক্রয়ের ভিতর থেকে যদি ভ্যাট বের করতে হয় তাহলে সূত্র হচ্ছে ক্রয়ের পরিমাণ লিখব গুণ 15 ভাগ 115। আমরা একটু হিসাব করি, 50,000 ইন্টু 15 ভাগ 115 সমান এই যে 6,500 এই 21 পয়েন্ট সামথিং, মানে 6,522 টাকা আমরা লিখতে পারি। আর এখান থেকে এই ভ্যাটের পরিমাণ বিয়োগ করে এই টাকাটা হয়েছে। আবারও বলি, এই মোট টাকাটা লিখবো ক্রেডিট দিকে, এইটার উপরে এইটা ক্যালকুলেশন করে ভ্যাট বের করে লিখবো ভ্যাটের ঘরে, এইটা থেকে এটা বাদ দিয়ে এই টাকাটা পেয়েছি। ব্যাখ্যা লিখবো 15% ভ্যাট সহ বাকিতে পণ্য ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4টা লেনদেন জাবেদা করতে হবে। এই 2টা লেনদেন আমরা এখানে করেছি, এখনও 2টা লেনদেন বাকি আছে। এই 2টা লেনদেন আমি পরের পেজে করার চেষ্টা করছি। তো এই যে লক্ষ্য করি, এইখানে আমরা এই 10 তারিখ লিখব। 10 তারিখ লেখার ফলে এখানে বাকিতে পণ্য বিক্রি করেছে, তো পণ্য বিক্রি করেছে যার মধ্যে ভ্যাট আছে। তো ভ্যাট সহ পণ্য বিক্রয়ের জাবেদা আগে লিখি। ভ্যাট সহ পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে, যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট এই এবং বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট লিখব এই 70,000 টাকা সম্পূর্ণ। আর বিক্রয় হিসাব ক্রেডিট এবং ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, 2টা ক্রেডিট হবে, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন টাকা 2টা কিভাবে পেলাম তোমাদের প্রশ্ন হতে পারে, টাকা 2টা কিভাবে পেলাম আমি বের করে দেখাচ্ছি। এই 70,000 টাকার উপরে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তো 70,000 ইন্টু ওই যে ভ্যাট বের করার নিয়ম, উপরে 15 নিচে 115 সমান হিসেব করি আমরা কত টাকা হয়। 70,000 ইন্টু 15 ভাগ 115 সমান এই যে 9,130 টাকা। পয়েন্টের পরে যেহেতু 4 আছে, 9,130 টাকা লিখলেই হবে। সেজন্য আমরা এই যে 9,130 টাকা লিখেছি। আর এই 70,000 থেকে 9,130 টাকা ভ্যাট বিয়োগ করে বাকিটা নিট বিক্রয়। আমি আবারও বলি কিভাবে লিখলাম। প্রাপ্য হিসাব ডেবিট এই 70,000 টাকা লিখব, ভ্যাট চলতি হিসাব ক্রেডিটে লিখব এই যে হিসেব করে যা পাই এখানে পাবো আমরা, হিসেব করে হবে 9,130 টাকা হবে। সেই টাকাটা আমরা ভ্যাট চলতি হিসাবে লিখব, ভ্যাটের টাকা। আর এই মোট বিক্রয় থেকে ভ্যাট সহ বিক্রয় থেকে ভ্যাটের পরিমাণ বিয়োগ করে যে টাকাটা হয় সেটা হচ্ছে নিট বিক্রয়, বিক্রয় হিসাবে লিখব। ব্যাখ্যায় লিখব 15% ভ্যাট সহ পণ্য বিক্রয়। এরপরে আসি 25 তারিখে। তো 25 তারিখে ভ্যাট সহ যে পণ্য কিনেছিলাম সেই পণ্য ফেরত দেওয়া হয়েছে, ক্রয় ফেরত। তো ভ্যাট সহ পণ্য ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, এই 4,000 টাকা লিখব। আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট এবং ক্রয় ফেরত ক্রেডিট,
এখন তোমাদের প্রশ্ন হতে পারে টাকা কিভাবে হলো। ভ্যাট সহ ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে, যদি বাকিতে হয় প্রদেয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো আমরা যদি এই 40,000 টাকা এইখানে 4,000 টাকা এইখানে লিখে এইভাবে যদি হিসেব করি, অর্থাৎ 4,000 গুণ 15 ভাগ 115 দিয়ে যদি হিসেব করি, তাহলে 522 টাকা হবে। আমরা একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখাচ্ছি 522 টাকা কীভাবে পেলাম। এই 4,000 টাকা তো ডেবিটে লিখছি, এবার ওই 4,000 টাকা ইন্টু 15 ভাগ 115 সমান এই যে 522.73, অর্থাৎ 521.73, তার মানে কি 522 হবে। এই 522 টাকা লিখেছি, আর এই টাকা থেকে ভ্যাটের পরিমাণ বাদ দিয়ে বাকিটা এখানে লিখেছি। ব্যাখ্যায় লিখতে পারি ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা এই ভ্যাট সহ পণ্য ক্রয় বিক্রয় এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত ইত্যাদির জাবেদা লিখতে পারি। তো এইখানে একটি মনে রাখার জন্য বিষয় বলি, সেটি হচ্ছে 4 জায়গায় মূলত ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে আমাদের হিসেব করতে হয়, আলাদা করে লিখতে হয় ভ্যাট চলতি হিসাব। তার মধ্যে একটি হচ্ছে পণ্য ক্রয়ের সময়, পণ্য বিক্রয়ের সময়, পণ্য ক্রয় ফেরতের সময় এবং পণ্য বিক্রয় ফেরত এর সময়। খেয়াল রাখবো, পণ্য বিক্রয় করার সময় যখন ভ্যাট থাকবে, বিক্রয় ক্রেডিটে, ভ্যাট চলতি হিসাবও ক্রেডিটে। পণ্য ক্রয় করার সময় যদি ভ্যাট থাকে, আমরা পূর্বে লিখেছি ক্রয় ডেবিটে, আবার ভ্যাট চলতি হিসাবও ডেবিটে। অনুরূপভাবে ক্রয় ফেরতের মধ্যে যদি ভ্যাট থাকে, তাহলে জাবেদায় ক্রয় ফেরত ক্রেডিটে, ভ্যাট চলতি হিসাবও ক্রেডিট দিকে বসবে। বিষয়টি মনে রাখবো। তো এই যে লক্ষ্য করি, গ নাম্বারের সমাধানের জন্য গ নাম্বারে বলেছিল যে এই ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে চলমান জের ছকে। তো চলমান জের ছকে আমরা ভ্যাট চলতি হিসাবের ছক অঙ্কন করেছি, এখন আমরা লিখব। তো লেখার আগে আমরা কি দেখে লিখব? জাবেদা দেখে। তো কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি, সেই জাবেদাগুলি আমি এইখানে কিছু লিখে রেখেছি, উপরে কিছু লিখে রেখেছি। উপরে অংশটুকু আমাদের সমাধানের অংশ নয়, জাস্ট বোঝার জন্য লিখে রেখেছি। সমাধানের অংশটুকু এই নিচের অংশ, এখানে আমরা লিখব। তো লক্ষ্য করি ভ্যাট কোথায় কোথায় আছে। এই যে 2 তারিখে ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা আছে 6,522 টাকা। 10 তারিখে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিটে টাকা আছে 9,130 টাকা। 25 তারিখে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট আছে 522 টাকা। 28 তারিখের মধ্যেও ভ্যাট আছে, আমি জাবেদা এখানে করার জায়গা পাই নাই। এবং 30 তারিখের মধ্যেও ভ্যাট আছে। তাহলে আমরা একটা একটা করে করি। প্রথমে আসি 2 তারিখ, জানুয়ারি 2, ভ্যাট চলতি হিসাবের ডেবিটে টাকা কত টাকা? 6,522 টাকা। তো ভ্যাট চলতি হিসাবের এই ডেবিটে এইখানে টাকা লিখব 6,522 টাকা। নাম লিখব এই প্রদেয় হিসাব, ক্রেডিটের নামটা। এবার আমরা জেরের ঘরে টাকা লিখব, ডেবিটে আছে ডেবিট দিকে বসাই দিব। তারপরে আসি 10 তারিখ। 10 তারিখে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 9,130 টাকা, আর ডেবিটের নামটা লিখব প্রাপ্য হিসাব, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 9,130 টাকা ক্রেডিট দিকে লিখব। এখন আমরা জের করব কিভাবে? এখানে ডেবিটে টাকা, আবার এখানে ক্রেডিটে টাকা। তো আমরা জানি ডেবিট ক্রেডিট বিয়োগ হয় জের করার সময়। চলমান জের ছকে ডেবিট এবং ক্রেডিট দুই দিকে টাকা থাকলে বিয়োগ হয়। তাহলে আমরা কি করব? একটু বিয়োগ করে দেখি কত টাকা হয় ক্যালকুলেটরের মাধ্যমে। এই যে এই 9,130 মাইনাস 6,522 টাকা সমান 2,608 টাকা। ক্রেডিট বড়, সেজন্য এইটা থেকে এটা বিয়োগ করে ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে লিখব। তারপরে 25 তারিখ। 25 তারিখে বলেছে এই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 522 টাকা। তাহলে আবার এই ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট দিকে, এই ক্রেডিট দিকে 522 টাকা লিখব। নাম লিখব এই প্রদেয় হিসাব, ডেবিটের নামটা। আবার জের করব, এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, যোগ হয়ে ক্রেডিট দিকে বসবে। আবারও বলি ক্রেডিট ক্রেডিট যোগ হবে, যোগ হয়ে ক্রেডিট দিকে বসবে। তাহলে এইটা আর এটা যোগ করে হবে আমাদের 3,130 টাকা। এরপরে 28 তারিখে আমরা জাবেদা করি নাই,
কিন্তু 28 তারিখ বলেছে ভ্যাট সহ বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল 8,000 টাকা। তাহলে ওই 8,000 টাকার মধ্যে তো ভ্যাট আছে, সেই ভ্যাটটা এখানে লিখতে হবে। তো 8,000 টাকার মধ্যে ভ্যাটটা যদি নির্ণয় করতে চাই তাহলে এই যে লক্ষ্য করি 8,000 ইন্টু উপরে 15 নিচে 115, তো কত টাকা হবে আমরা একটু হিসেব করি। 8,000 ইন্টু 15 ভাগ 115 সমান এই যে 1,043 টাকা হচ্ছে। 1,043 টাকা, এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেই জন্য এখানে আমরা প্রাপ্য হিসাব লিখব। আর ভ্যাট চলতি হিসাব ডেবিট যেহেতু বিক্রয় ফেরতের সাথে যদি ভ্যাট থাকে তাহলে জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো ভ্যাট চলতি হিসাব ডেবিট 1,043 টাকা লিখব, এখানে লিখব প্রাপ্য হিসাব। আবার আমরা জের করব, তো এইটা ক্রেডিট আর এটা ডেবিট, তো ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়। কত টাকা বড়? এইটা থেকে এটা বিয়োগ করে এই 2,087 টাকা ক্রেডিট দিকে বসবে। কেন ক্রেডিট দিকে বসবে? ক্রেডিট বড় সেই জন্য। সবার শেষে 30 তারিখ লিখব। আরও একটি লেনদেন আছে, ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। তো সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলে জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, সেজন্য ভ্যাট চলতি হিসাবে ডেবিট দিকে 2,000 টাকা লিখব, নাম লিখব নগদান। দিয়ে আবার আমরা জের করব। জের করব কিভাবে? এই যে ক্রেডিট আর ডেবিট দুই রকম, তাহলে বিয়োগ হবে। তো ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 87 টাকা থাকবে। ক্রেডিট বড়, ক্রেডিট বেশি, সেজন্য ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আবার শেষের দিকে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে জের নির্ণয় করাটা শিক্ষার্থীদের অনেক সময় খতিয়ানে প্রবলেম হয়, সেজন্য আরেকবার আমি রিপিট করছি। লক্ষ্য করি, প্রথমে ডেবিটে ছিল, ডেবিটে লিখছি, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়, ডেবিট ক্রেডিট বিয়োগ করে যদি ডেবিট বড় হয় ডেবিট দিকে বসবে, ক্রেডিট বেশি হলে ক্রেডিট দিকে বসবে। তো এইখানে যেহেতু ক্রেডিট বেশি, কত টাকা বেশি? 2,608 টাকা, ক্রেডিট দিকে লিখেছি। আবার ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখেছি। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে লিখেছি। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে লিখেছি। এইভাবে আমরা হিসাবভুক্ত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।